বিন্দু বিয়ে হয়ে এসে দেখছে ওর বড় যা সুরূপা, ওদের অবিবাহিত বড় ননদ অনিতার বড্ড ন্যাওটা। সব সময় ওনার পায়ে পায়ে ঘোরে। ওনার গম্ভীর মুখের দিকে তাকালে বিন্দুর যখন ভয় করে, তখন সুরূপা অনায়াসে ওনার সাথে কথা বলে। অনিতা এক স্কুলের বড় দিদিমণি। এমনিতে ওনাকে দেখলেই ভয় করে। কেমন যেন গম্ভীর মুখ, মুখে একটুও হাসি নেই। এই বসবাড়িতে ওনার কথাই শেষ কথা। ওনার দুই ভাই আর ওনারা তিন বোন। ভাই বোনেদের উনি নিজে দেখাশোনা করে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেন। বিন্দু শুনেছে ওর বড় জায়ের কাছে। ওনাদের মা যখন মারা যান, তখন অনিতার বয়স ছিল 18, আর বাকিরা কেউ 16, কেউ 14, এমন সব বয়স। সব থেকে ছোটটি হলো বিন্দুর বর সুজিত। তখন ওর বয়স ছিল 4 বছর। শোনা যায় সুজিতের জন্মের 1 বছরের মধ্যেই ওনাদের বাবা হার্ট অ্যাটাকে মারা যান। এর ঠিক 4 বছরের মাথায় ওনাদের মাও যখন গত হন, তখন অনিতাই এই সংসারের হাল ধরেন। উনি অনেক আগে থেকেই টিউশনি করে নিজের পড়াশোনা করতেন। এক এক করে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাশ করেন। উনি তখন সারাদিন টিউশনি পড়াতেন, ভাই বোনেদের দেখতেন আর রাত জেগে পড়াশোনা করতেন। ওনার অধ্যাবসায় ছিল অফুরান, তাই এত কষ্ট করে পড়াশোনা করে এক চান্সে বিয়ে, এমনকি বিএড পাশ করে স্কুলের চাকরিতে ঢোকেন। ভাই বোনেদের উনিই পড়াশোনা দেখিয়ে দিতেন। তারাও খুব কষ্ট করে পড়াশোনা করেছে, তবে সংসার চালাতে হয়নি। নিজেদের পড়াশোনা করতে হয়েছে নিজেদের চেষ্টায়। নিজেরা কেউ টিউশনি করে, আবার কেউ টুকটাক কাজকর্ম করে নিজেদের পড়ার খরচ জোগাড় করেছে। ভাই বোনেদের উনি খুব কড়া শাসনে বড় করেছেন। আর ওনার ভাই বোনেরাও ওনাকে মানে বড়দিদিকে খুব সম্মান করে। অনিতা স্কুলের যেমন বড় দিদিমণি, তেমন বাড়িতেও একই রকম। বোনেরা মাঝে মধ্যে এ বাড়িতে আসেন, তারাও বড়দিদির ভয়ে কম্পমান। বিন্দুর বড় ভাসুর অজিত আবার খুব ঠান্ডা প্রকৃতির মানুষ। এখনও বড়দিদি ওনার দুই ভাইকে ঠিক করে দেন ওনারা কি খাবেন, কখন খাবেন, ইত্যাদি ইত্যাদি। বিন্দুর প্রথম প্রথম খুব রাগ হতো ওর বড় জায়ের উপর, বরকে এখনো নিজের কবজায় আনতে পারেনি বলে। সুরূপার এই 3 বছর হলো বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয়নি। বিন্দু বলে, কি গো দি ভাই, এখনো বাচ্চা হয়নি কেন? বড়দিদি বলেননি বলে। সুরূপা বলে, চুপ কর ছোট, বড়দিদি শুনতে পেলে রাগ করবেন যে। বিন্দু বলে, তুমি ভয়েই মরো, এত ভয় কিসের? উনি ওনার কর্তব্য পালন করেছেন ভাই বোনেদের দেখাশোনা করে, তাই বলে আমাদের উপর খবরদারি করার অধিকার ওনার নেই। দিনরাত শুধু এটা করবে না, ওটা করবে না, আর নানান ফিরিস্তে দেন। আমার বাবা এত বাধা দ্বারা জীবন পছন্দ নয়। তুমি যে কি করে এসব মেনে নাও তা কে জানে। সুরূপা বলে, এমন করে বলিস না ছোট। উনি যদি এই সংসারের হাল না ধরতেন, তাহলে কি তুই তোর এমন সরকারি চাকরি করা বরকে পেতিস, না আমি এমন স্কুল শিক্ষককে স্বামীরূপে পেতাম? তাছাড়া বড়দিদিকে যতটা কঠিন ভাবিস ততটা নয় কিন্তু। আমার মতো তোকেও তো উনি পছন্দ করে এনেছেন। ধরে নে না, উনি আমাদের শাশুড়ি মা। পরে সুরূপা আরও বলে, আসলে আমার মা বা দিদি নেই তো, তাই ওনাকে আমার মা আর দিদির মতোই ভালোবাসি রে। উনি তো আমাদের খারাপ চান না, উনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। বিন্দু বলে, তা তুমি যাই বলো না কেন, আমাদের কি কোনো স্বাধীনতা থাকবে না? এই তো সেদিন আমি বাজার থেকে আমার একটা স্যালোয়ার কিনেছি বলে উনি কেমন করে তাকালেন, পরে আবার গম্ভীর মুখ করে বললেন, এটার কি খুবই দরকার ছিল? আর যদিও বা কিনলে, তা তোমার জায়ের জন্য একটা আনা উচিত ছিল। বিন্দু বলে, সত্যি দি ভাই, আমার ভুল হয়েছে তোমার জন্য না এনে। তবে এটাও ঠিক, যেই তোমার জন্য আনতাম তখন হয়তো বলতেন তোমার ছোট ননদের জন্য আনা উচিত ছিল, কিংবা ওনার জন্য আনা হয়নি বলেও হয়তো কথা শোনাতেন। সুরূপা বলে, তুই ওনাকে ভুল বুঝছিস। উনি চান আমরা সবাই মিলেমিশে থাকি, একে অপরের পরিপূরক হয়ে। তাই বিন্দু একা একা মানুষ হয়েছে, তাই এই একসাথে থাকার আর একই জিনিস কেনা বা পরার কথা ভাবতে পারে না। তাই অনিতার কথার অন্য মানে ধরে। অনিতা যেহেতু খুব কষ্ট করে মানুষ হয়েছে, তাই অযথা পয়সা নষ্ট করা পছন্দ করেন না। বিশেষ করে ভাইদের টাকা পয়সা খরচ করতে দেখলে ওনার খুব কষ্ট হয়। উনি চান ওনার ভাইদের রোজগারের টাকা জমানো হোক, উনি ওনার সাধ্যমতো সংসার চালাবেন, যাতে ভবিষ্যতে ভাইদের কোনো অর্থের সমস্যা না হয়। বিন্দুর এখনও সাংসারিক বুদ্ধি হয়নি, তাই ওনাকে ভুল বোঝে। সেদিন রাতে বিন্দুর বর আর ভাসুর যখন খেতে বসে, তখন বিন্দু ওদের খেতে দেয়। বাটিতে করে ওনাদের দুজনের জন্য ডাল তরকারি আর মাছের ঝোল দিয়েছে, আর পাতে ভাত আর বেগুন ভাজা আর পটল ভাজা দিয়েছে। অন্যদিন সকাল বিকালের রান্না অনিতাই করেন,
এবং সবাইকে খেতেও দেন। সেদিন উনি বিকালে রান্না করতে পারেননি, কারণ পরীক্ষার খাতা দেখছেন। আবার সুরূপাও বাপের বাড়ি গেছে, তাই উনি বিন্দুকে রান্নার ভার দেন। এমনকি ওদের খেতে দিতেও বলেন। খাবার সময় উনি এসে দেখেন ওদের দুজনকে ডাল দেওয়া হয়েছে। রাতে ওদের ডাল খেলে সহ্য হয় না, তাই উনি বলেন, তোরা ডাল খাস না, মাছের ঝোল দিয়ে খেয়ে নে। আসলে সেদিন বিন্দু খুব ভালো করে সবজি দিয়ে নিজের মনের মতো করে ডাল রান্না করেছিল, সবাইকে তাক লাগিয়ে দেবে বলে। বড়দিদি ওদের ডাল খেতে বারণ করেন, তখন বিন্দুর খুব রাগ হয়, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আমি রান্না করেছি বলে ওদের খেতে দিলে না। কিন্তু মুখ গম্ভীর করে থাকে, কোনো কথা বলে না। মনে ভাবে এই জন্যই ওনার উপর রাগ ধরে। এখনো ভাইদের নিজের কবজায় রেখেছেন, ওরা কি খাবে না খাবে সব উনি ঠিক করে দেবেন। রাগ করে বিন্দুকে ওখান থেকে চলে যেতে দেখে অনিতা বলে, রাগ করিস না ছোট বউ, আসলে রাতে ডাল খাওয়া ঠিক নয়, আর ওদের দুজনের সহ্য হয় না, পেট খারাপ করে, তাই বারণ করলাম। তুই মনে ভাবছিস তুই রান্না করেছিস বলে আমার রাগ হয়েছে, তাই ওদের খেতে দিলাম না? এটা ঠিক নয়। বিন্দু আর কথা বাড়ায়নি। পরে দুইজন যখন একসাথে খেতে বসে, তখন কিন্তু অনিতা ডাল খেয়েছেন এবং খুব প্রশংসাও করেন। উনি বলেন, রাতে আমাদের বাড়িতে ডাল রান্না হয় না, তুই জানিস না তাই রান্না করেছিস। এই দেখ, আমার খাওয়া বারণ, তা সত্ত্বেও খেলাম। পরের দিন সত্যি সত্যি অনিতার খুব শরীর খারাপ হয়। সুরূপা বাপের বাড়ি থেকে ফিরে এসেছে, বিন্দু যেন বাঁচল। বড়দিদির সাথে থাকতে বিন্দুর ভালো লাগে না। দিভাই থাকলে তবু কথা বলা যায়, না হলে মুখ গম্ভীর করে থাকতে কার ভালো লাগে। কয়েকদিন ধরে বিকাল হলেই খুব ঝড় বৃষ্টি হচ্ছে। সেদিন সুজিত অফিস থেকে ফেরার সময় ভিজে গিয়ে একেকার। অনিতা খুব রাগ করে, নিজেই গামছা দিয়ে মাথা মুছিয়ে দেন। বিন্দুর এগুলো দেখলে একদম ভালো লাগে না, আড়ালে সুজিতকে অনেক কথা শোনায়। সেদিন রাতে সুজিতের খুব জ্বর আসে, বিন্দু খুব ভয় পেয়ে যায়। বড়দিদিকে ডাকে, উনি সারা রাত ওর পাশে জেগে বসে থেকে জলপট্টি দেন, বারে বারে ওষুধ খাওয়ান। ভোরের দিকে যখন জ্বর কমে যায়, তখন উনি আর ঘুমাতে যাননি, সংসারের কাজে লেগে যান। কিন্তু বিন্দুকে বলেন, বললাম তুই ঘুমাতে যা, আমার ঘরে গেলি না, এখন ঘুমিয়ে নে, আমি স্কুলে যাওয়ার আগে ডেকে দেব। সুজিত আজ আর অফিসে যাবে না। সুরূপার মা হওয়ার কথা যখন বড়দিদিকে জানায়, তখন বড়দিদি আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সুজা ঠাকুরের কাছে চলে যান ওর কুশল কামনা করতে, নিজের হাতে ওর সেবা করেন। যেদিন সুরূপার মেয়ে হয়, সেদিন উনি সবাইকে মিষ্টি খাইয়েছিলেন। একদিন বিন্দু বাথরুম থেকে বেরিয়ে আসতে গিয়ে পা মুচকে পড়ে যায়। অনিতা তখন সবে ঠাকুরঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিলেন। উনি বিন্দুকে প্রায় পাজা কলা করে তুলে নিজের বিছানায় শুয়ে দিয়ে পায়ে বরফ ঘষে দেন। পরে চুন হলুদ গরম করে নিজের হাতে লাগিয়ে দেন। আবার একদিন যখন বিন্দু মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, সেদিন উনি বিন্দুর চোখে মুখে জলের ঝাপটা দেন। কিন্তু তখনও যখন চেতনা ফেরে না, তখন উনি কেঁদে ফেলেন। সুরূপা এই প্রথম বড়দিদিকে এত ভেঙে পড়তে দেখল। সেদিন উনি বিন্দুর মাথাটা নিজের কোলের উপর রেখে সমানে বিন্দু বিন্দু বলে ডেকে অস্থির হয়ে পড়েন। পরে যখন বিন্দুর জ্ঞান ফেরে, তখন উনি বিন্দুকে জড়িয়ে ধরে আকুল স্বরে কেঁদে ওঠেন। বিন্দুর মাথায় চোখে মুখে জল লেগেছে, তাই উনি নিজের আঁচল দিয়ে পরম স্নেহে মুছিয়ে দিয়ে বলেন, এখন অনেক বড় হয়ে গেছিস, হুড়ুম দুড়ুম করে চলাফেরা করবি না, এই সময় পড়ে যাওয়া খুব খারাপ, আর তোর বাচ্চার জন্য। তুই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইলাম? তুই মা হতে চলেছিস রে পাগলি, তুই মা হতে চলেছিস। সেদিন ওনার চোখে আনন্দের অশ্রুধারা দেখে আর ওনার যত্ন পেয়ে বিন্দু আপ্লুত হয়ে যায়। মনে মনে ভাবে, নিজে মা না হয়েও কি সুন্দর বুঝতে পারলেন, ঠিক একজন মায়ের মতো। বড়দিদিকে জড়িয়ে ধরে বিন্দু কেঁদে ফেলে। এটা মা হওয়ার খবরই তো অবশ্যই, তবে এই কান্না বড়দিদিকে আগে চিনতে না পারার জন্য অনুশোচনার কান্না। এরপর বিন্দু এক পুত্র সন্তানের জন্ম দেয়। অনিতার আনন্দ আর ধরে না। বাচ্চা জন্মানোর আগে থেকে পরে অবধি বিন্দুর দেখাশোনা, ভালো লাগা না ভালো লাগা সবকিছুর সঙ্গী হয়ে ওর পাশে অনিতা ছায়ার সঙ্গী হয়েছিলেন। বিন্দু এখন বোঝে, নাড়ি ছেড়ে বাচ্চার জন্ম দিতে না পারলেও মা হওয়া যায়। এতদিন উনি কেবল ওনার ভাইদেরই নয়, ভাই বউদেরও মাতৃস্নেহে আগলে রেখেছেন বলেই সবাই সুস্থ আছে। বিন্দু মনে মনে বলে, আগামী 7 জন্ম তুমি আমাদের বড়দিদি হয়েও থেকো। তোমায় শতকোটি প্রণাম। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।